বোমার উপর ভাসছে দেশ। হ্যাঁ, বোমার উপরেই ভাসছে দেশ। দেশের বিভিন্ন অঞ্চলে এরকম বোমা পেতে রাখা হয়েছে। উদ্ধার হয়েছে একটা, দুটো, পাঁচটা, 10টা বা 13টা, 30টা। কিন্তু এরকম আরো অসংখ্য বোমা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই জন্য যথেষ্ট আশঙ্কার কারণ আছে যে আগামী সামনের দিনগুলোতে মানুষের জীবনহানি বা হতাহত কি পরিমাণ হয়, এই ধরনের পরিস্থিতি আমাদের দেখতে হয় কিনা, সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে জোরালো ভাবে। এই মুহূর্তে কথা বলতে চাই, বোমার উপর ভাসছে দেশ। দেশে কোনো জঙ্গি নেই, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার এ ধরনের আশ্বস্ত বার্তা দেওয়া হলেও বাস্তব চিত্রটি কি আসলে তাই? সম্প্রতি ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে একের পর এক শক্তিশালী বোমা ও আইইডি উদ্ধারের ঘটনা জনমনে তীব্র আতঙ্কের জন্ম দিয়েছে। তদন্তে নেমেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। তাদের তদন্তে যে তথ্য বেরিয়ে এসেছে তা কেবল উদ্বেগের নয়, বরং চরম শিহরণ জাগানো। নিষিদ্ধ জঙ্গি সংগঠন 90 জেএমবি কি তবে দেশে এক বিশাল নাশকতার ছক কষছে? বাংলাদেশ ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা আজ কোন ঝুঁকিতে? ঘটনার সূত্রপাত সম্প্রতি সাভারের সাদাপুর এলাকার লালটাক ঘোড়া মসজিদের কাছে। গভীর রাতে হঠাৎ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম ফেলে রেখে চম্পট দেয়। সকালে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে ড্রামটি পরীক্ষা করা হয়। ভেতরে রাখা ছিল পোশাক, একটি পবিত্র কোরআন শরীফ এবং তার ভেতরেই লুকিয়ে রাখা অতি শক্তিশালী একটি প্রেসার কুকার বোমা। খবর পেয়ে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে বোমাটি গতকাল নিষ্ক্রিয় করে। কিন্তু এখানেই শেষ নয়। সাভারের ঘটনাটি বিচ্ছিন্ন কোনো বিষয় ছিল না। আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে বলেছিলাম, এটি ট্রেলার মাত্র, মূল সিনেমা বা মুভি এখনো বাকি আছে। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে এর সঙ্গে জড়িয়ে রয়েছেন 90 জেএমবির এক গভীর জাল। এই নীল ড্রামের সঙ্গে 30শে জুলাই আশুলিয়ার খেজুর বাগান এলাকায় উদ্ধার হওয়া অপর একটি প্রেসার কুকার বোমার কারিগরি কৌশল ও উপাদানের হুবহু মিল রয়েছে। কিন্তু কিভাবে আবার মাথাচাড়া দিয়ে উঠছে এই উগ্রবাদী গোষ্ঠী? সিটিটিসির তথ্য ও নথিপত্র বিশ্লেষণ করলে এর মূল কারণ উন্মোচিত হয়। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন ও পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত 300 জনেরও বেশি ব্যক্তি জামিনে মুক্তি পেয়ে যায়। একই সময় দেশের বিভিন্ন কারাগার থেকে জঙ্গি সম্পৃক্ততায় অভিযুক্ত 98 জন বন্দী সরাসরি পালিয়ে যেতে সক্ষম হয়। এই পালিয়ে যাওয়াদের তালিকায় ছিলেন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত 9 জন অপরাধী, যাদের মধ্যে 4 জনই ছিলেন চূড়ান্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি। এ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী মাত্র 28 জনকে পুনরায় গ্রেপ্তার করতে পারলেও অন্তত 70 জন বিপজ্জনক সাজাপ্রাপ্ত ও প্রশিক্ষিত জঙ্গি এখনো বহাল তবিয়তে পলাতক রয়েছে। এই পলাতক ও জামিনপ্রাপ্ত উগ্রবাদীরাই এখন দেশের নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি তৈরি করেছে। সাভারের শ্যামপুরে আরিফ নামে এক উগ্রবাদী গ্রেপ্তারের পর বের হয়ে আসে থলের বেড়াল। আরিফকে 5টি তাজা হ্যান্ড বোমা সহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আরিফ স্বীকার করে এই পুরো নেটওয়ার্কের কলকাঠি নাড়ছে কুখ্যাত জঙ্গি বোমারু মামুন ওরফে নাজমুল হাসান। আপনাদের স্মরণ থাকতে পারে 2017 সালের আগস্টে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনার কথা, যেখানে সাইফুল্লাহ ইসলাম নামে এক জঙ্গি নিহত হয়েছিল। সেই ঘটনার চার্জশিটভুক্ত অন্যতম মূল পরিকল্পনা ছিল এই বোমারু মামুন। সে 90 জেএমবির সুরা সদস্য এবং সংগঠনটির প্রধান বিস্ফোরক ট্রেনার, অর্থ সংগ্রাহক ও হামলা পরিকল্পনাকারী। 2024 সালের 5 আগস্টের পর কারামুক্ত হয়ে মামুন কেরানীগঞ্জ ও সাভার এলাকাকে ঘাঁটি হিসেবে বেছে নেয়। সেখানে শেখ আলামিন ও মোহাম্মদ আরিফ সহ অন্তত 15 থেকে 20 জনের এক সক্রিয় গোপন সেল তৈরি করে সে। তাদের মূল কাজ ছিল দেশ জুড়ে বড় আকারের নাশকতার উদ্দেশ্যে
রাসায়নিক বিস্ফোরক সংগ্রহ করা, অর্থ যোগান দেওয়া এবং নতুন রিক্রুটদের বোমা তৈরির প্রশিক্ষণ দেওয়া। সিটিটিসির যৌথ অভিযানে সম্প্রতি সাভারের শ্যামপুরের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে 13টি পাইপ বোমা, বোমা তৈরির বিপুল রাসায়নিক ও জেএমবির দাওয়াতি লিফলেট উদ্ধার করা হয়। জানা যায়, গত 2 আগস্ট আব্বাস আলী শব্দ নামে পাবনার এক ড্রাইভার পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল। আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে এই এলাকা থেকেই সর্বমোট 14টি বোমা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সিটিটিসির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন এবং অন্যান্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বেশ কয়েকটি নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে 90 জেএমবির স্পষ্ট যোগসূত্র রয়েছে। 2025 সালের 27 ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের হাসানাবাদের উম্মা আল কুরা আন্তর্জাতিক মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যেখানে মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন ও তার পরিবার সহ 4 জন আহত হন। সেখান থেকে ককটেল ও বিস্ফোরক উদ্ধার করে পুলিশ 17 জনকে গ্রেপ্তার করে। 2 যাত্রাবাড়ি চেকপোস্টে ডিউটিরত এক পুলিশ কর্মকর্তার উপর অতর্কিত হামলা। 3 মতিঝিলে রথযাত্রার ভিড়ের মধ্যে ছাতার ভেতরে অত্যন্ত সূক্ষ্মভাবে সাজানো ছাতা বোমা রেখে আসা। 4 আশুলিয়া ও সাভারে উদ্ধার করা প্রাণঘাতী প্রেসার কুকার বোমা। সিটিটিসির কর্মকর্তারা বলছেন, এই প্রেসার কুকার বোমা কিংবা সহজে বহনযোগ্য পানির পাইপ দিয়ে তৈরি পাইপ বোমাগুলো নিখুঁতভাবে তৈরি। অনলাইনে কাট আউট পদ্ধতি অনুসরণ করে এরা একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে, যাতে মূল লিডার পর্যন্ত পৌঁছানো না যায়। ইন্টারনেটকে মাধ্যম হিসেবে ব্যবহার করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বা হোমগ্রোন এই বোমাগুলো যদি জনাকীর্ণ স্থানে বিস্ফোরিত হতো, তবে অসংখ্য নিরপরাধ মানুষের জীবনহানি ঘটত। অথচ সরকারের উচ্চ পর্যায়ের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। 2025 সালের 1 জুলাই তৎকালীন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী প্রকাশ্যে দাবি করেছিলেন, বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই। সাজ্জাদ আলী অন্তর্বর্তী সরকার ইউনূসের সময় ডিএমপি কমিশনার হিসেবে নিয়োজিত হয়েছিলেন চুক্তিভিত্তিক। তিনি কিসের ভিত্তিতে এ কথা বললেন? তিনি চাকরি থেকে অপসারিত হয়েছেন বিএনপি ক্ষমতায় আসার পর, কিংবা তিনি নিজেই অপসারিত হবেন বলে নিজেই পদত্যাগ করেছেন। তিনি কিন্তু এখনো বাংলাদেশে আছেন, ঢাকায় আছেন। আমি বলবো তাকে অ্যারেস্ট করা হোক। তিনি কিসের ভিত্তিতে বলেছিলেন যে বাংলাদেশে কোনো জঙ্গির অস্তিত্ব নেই? তার নিজেরই কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কিনা সেটি খতিয়ে দেখা এখন সময়ের দাবি। এরপর চলতি বছরের 28 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও একই সুর মিলিয়ে দাবি করেন, দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই এবং অতীতে নাকি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে জঙ্গি শব্দটিকে ব্যবহার করা হয়েছে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে কোনো গোয়েন্দা তথ্য নেই? তিনি কিভাবে বলছেন যে দেশে কোনো জঙ্গি নেই? অতীতে জঙ্গি নাটক করে নাটকীয়ভাবে জঙ্গি শব্দটিকে ব্যবহার করা হয়েছে। আজকে আমরা এগুলো কি দেখছি? গতকালকে এইরকম একটা ভয়ঙ্কর বোমা সাভারে নিষ্ক্রিয় করতে হলো কেন? এই বোমাটা যদি কোনো জনাকীর্ণ এলাকায়, কোনো মার্কেট, কোনো শপিং মলে, কোনো বাজারে বিস্ফোরণ হতো, তাহলে কি ঘটতো? কত মানুষের প্রাণহানি ঘটতো? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর দায়কে নেবেন এই মানুষের প্রাণহানির? আমরা রাজনীতি বুঝি না, আপনি বিএনপি, আপনি আওয়ামী লীগ, সেটি বুঝি না। আমরা বুঝি বাংলাদেশের মানুষের নিরাপত্তা। কিন্তু আপনারা দিনকে দিন বাংলাদেশকে অনিরাপদ করছেন দায়িত্বের জায়গায় থেকে, দায়িত্বশীল জায়গায় থেকে, যে জঙ্গি নেই। জেল থেকে পালিয়ে গেছে জঙ্গি। 98 জনের মধ্যে 28 জন গ্রেপ্তার হয়েছে মাত্র গত 2 বছরে। 70 জন জঙ্গি দাপিয়ে বেড়াচ্ছে। 300 জন জঙ্গি জামিনে বেরিয়ে গেছে। তারা কি করছে? কেউ কোনো খোঁজ রেখেছেন? আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আপনারা তো বলছেন যে দেশে জঙ্গি নেই, এই জঙ্গি নেই বলে উড়িয়ে দিচ্ছেন। অথচ দিনকে দিন মানুষের জীবন বিপদাপন্ন হয়ে উঠছে। বাস্তব ময়দানের চিত্র এবং আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক গ্রেপ্তার অভিযান মন্ত্রীর এই দাবিকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করায়। লক্ষ্য করুন অন্যান্য গ্রেপ্তারের তালিকাটি। চলতি বছরের 23 জানুয়ারি দারুস সালাম থেকে সিটিটিসি গ্রেপ্তার করে 90 জেএমবির সদস্য মিনহাজ হোসেনকে, যে
আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর সঙ্গে সরাসরি যুক্ত ছিল। 28 এপ্রিল ডিবি পুলিশ গ্রেপ্তার করে 4 উগ্রবাদীকে, যারা পাকিস্তানি উগ্রবাদী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান টিটিপির মতাদর্শে বিশ্বাসী এবং আরসা নামক একটি নতুন গোষ্ঠীর সদস্য। 5 জুলাই যাত্রাবাড়ি থেকে আরো 6 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে 9 জুলাই যশোর থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ তাহসিন ইসলামকে। 19 জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয় উগ্রবাদী জঙ্গি সম্পৃক্ততার আসামি মোহাম্মদ মামুন হোসেনকে। এমন পরিস্থিতি বিবেচনায় গত 27 এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী দেশের 8টি বিমানবন্দরে উগ্রবাদী হামলার আশঙ্কায় সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারির নির্দেশ দেন। দেশ জুড়ে অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়। যদিও সিটিটিসি প্রধান মোহাম্মদ শামসুল হক নিশ্চিত করেছেন যে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির কারণে এসব উগ্রবাদী গোষ্ঠীর এখন বড় ধরনের কোনো সার্বিক ধ্বংসাত্মক হামলা চালানোর মতো শক্তি বা পূর্ণ সক্ষমতা নেই। তবুও সাধারণ মানুষের মনে সৃষ্টি হওয়া আতঙ্কের মেঘ কিন্তু কাটে না। সিটিটিসির প্রধান বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আর সেই ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেছেন দেশে জঙ্গি নেই। কিন্তু বাস্তবে কি ঘটছে? গতকালকে বাংলাদেশের মানুষ একটি ট্রেলার দেখেছে, ভয়াবহ বোমা নিষ্ক্রিয়করণ। আবারও বলছি, এই বোমাটি যদি লোকালয়ে বিস্ফোরণ হতো তাহলে কি ঘটতো? দর্শক, আমরা আলাপটা শুরু করেছিলাম এই শিরোনামে যে দেশ কি ভয়াবহ বোমার উপর ভাসছে। হ্যাঁ, অবস্থা দৃষ্টে তাই মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রধানরা কি বলছেন, এগুলোর চেয়ে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাই দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো যে বাংলাদেশে বর্তমানে একটা নতুন রাজনৈতিক সমীকরণের চেষ্টা চলছে। ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ সোসাইটি, এগুলো বিনির্মাণের একটা চেষ্টা চলছে। আর এই নির্মাণটাকে বিচ্ছিন্ন করবার জন্য, বাংলাদেশকে একটা বিচ্ছিন্ন জনপদ তৈরি করবার জন্য জঙ্গিরা এই সিচুয়েশনটাকে ভালোভাবে নিতে চাইছে না বা নিচ্ছে না। আর নিচ্ছে না যখন, তখন জঙ্গিরা নানান তৎপরতা চালাচ্ছে। এবং আরেকটি বিষয় যে ইনক্লুসিভ রাজনীতি বা পলিটিক্স তৈরি করতে হলে আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশে ফিরতে হবে। ইতিমধ্যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দেশে ফেরার আওয়াজটা কিন্তু তীব্র থেকে তীব্র। তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। তিনি ডিসেম্বরে দেশে ফিরতে যাতে না পারেন, তিনি ফিরবার আগে দেশকে নানাভাবে অস্থির করবার চেষ্টা চলবে জঙ্গিদের পক্ষ থেকে। বাংলাদেশে প্রকাশ্য রাজনৈতিক দলও এর সাথে সংশ্লিষ্ট আছে কিনা সেটিও হাজারবার ভাববার বিষয়। ইসলামের নামে যে দল বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে, আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যে দল, সংসদেও খুব জোরালো অবস্থান নিয়ে এই মুহূর্তে আছে, তারাও এগুলোর সাথে সংশ্লিষ্ট কিনা সেটি ভাববার বিষয়। কারণ তারা বেশ কিছুদিন যাবৎ খানিকটা নিস্তব্ধ, তাদের কিন্তু সাড়া শব্দ নেই। এটি নিশ্চিত যে দেশবাসী সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। লোকালয়, শপিং মল, এগুলো খানিকটা প্রয়োজন না হলে এড়িয়ে চলাটাই আগামী কিছুদিন অন্ততপক্ষে করা উচিত বলে মনে হয়। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের কথার কোনো বিশ্বাস নেই। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন দেশে জঙ্গি নেই। বাস্তবে কি দেখছেন? তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমরা যে শিরোনামটি দিয়ে আলাপটা শুরু করেছিলাম যে বোমার উপর ভাসছে দেশ, হ্যাঁ, বোমার উপরেই ভাসছে দেশ। দেশের বিভিন্ন অঞ্চলে এরকম বোমা পেতে রাখা হয়েছে। উদ্ধার হয়েছে 1টা 2টা 5টা 10টা বা 13টা 30টা, কিন্তু এরকম আরো অসংখ্য বোমা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই জন্য যথেষ্ট আশঙ্কার কারণ আছে যে আগামী সামনের দিনগুলোতে মানুষের জীবনহানি বা হতাহত কি পরিমাণ হয়, এই ধরনের পরিস্থিতি আমাদের দেখতে হয় কিনা সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে জোরালো ভাবে। পলাতক 70 জন দণ্ডপ্রাপ্ত আসামি এবং কারামুক্ত জামিনপ্রাপ্ত 300 বোমারু
মামুনদের হাত ধরে যদি সত্যিই 90 জেএমবি আবার মাথা চাড়া দিয়ে ওঠে, তবে তা কেবল বাংলাদেশের জন্য নয়, প্রতিবেশী ভারতের নিরাপত্তা ও পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের স্থিতিশীলতার জন্যই এক বিরাট বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। একবার চিন্তা করুন, জঙ্গিদের 300 জঙ্গিকে জামিন দেওয়া হয়েছে, ইউনূস জামিন দিয়েছে, পালিয়েছে 98 জন, অথচ দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি জামিন পান না, প্রধান নির্বাচন কমিশনাররা জামিন পান না, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ জেলে বন্দী হয়ে আছেন। আমরা এই বাংলাদেশের মুখোমুখি। এর শেষ কোথায়? সরকারের এই অস্বীকারের সংস্কৃতি বনাম বাস্তবে আইইডি উদ্ধারের সত্যতা। আপনার কি মনে হয়, আইন শৃঙ্খলা বাহিনী কি পারবে এই পুরো নেটওয়ার্ক ধ্বংস করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী তথ্যভিত্তিক সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ।